হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের শক্তির ক্রিয়া অর্থাৎ ফিফথ যে চ্যাপ্টারটা রয়েছে ক্লাস 9-এর, অর্থাৎ খুব সোজা কথায় কার্যক্ষমতা যে শক্তি যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা আজকে শুরু করব। এখানে মেনলি যেটা আছে কার্যের পরিমাপ, তারপর কার্যের একক কী রাশি এবং সেই রিলেটেড কিছু অঙ্ক আমাদের করতে হবে, যে কার্য কীভাবে আমি বের করব। কিছু রাশি দিয়ে বলে যে কার্যের পরিমাপ বের করো, এবং কার্য একটা গেল। দেন আসে ক্ষমতারও সেম কিছু জিনিস আছে, ক্ষমতার কিছু একক আছে, সেগুলো পড়তে হবে। এবং থার্ড হচ্ছে শক্তি। এখানে শক্তির মধ্যে স্মৃতিশক্তি, গতিশক্তি, এগুলো একটুখানি পড়তে হবে। তো এই হচ্ছে গোটা চ্যাপ্টারটা। আজকে আমরা শুধুমাত্র কার্যটা দেখব। মোটামুটি 3 থেকে 4টে লেকচার হলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। আর ওদিকে তো আমাদের যেটা পদার্থের গঠন, যেটা সেখানে আমাদের পৃষ্ঠটান অবধি হয়েই রইল, ওখানেও আর 2-3টে ক্লাস হলে জিনিসটা শেষ হয়ে যাবে আশা করি। তো চলো শুরু করা যাক। আর আরও একটা কথা, সেটা হচ্ছে যে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কী সব করতে হয় তো একটুখানি করে দিও। তাতে কি হয় যে আমার একটু মোটিভেশন আসে যে হ্যাঁ, লোকে পছন্দ করছে, তো তাহলে আমিও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এবার ব্যাপার যেটা হচ্ছে যে আমি তো আমার মন মতো আমি কিছু ভিডিও এনে কিছু টপিক ডিসকাস করছি, কিন্তু তোমাদের যদি কিছু পার্টিকুলার কোনো টপিক দরকার হয়, কোনো সেটা চ্যাপ্টার হতে পারে, কোনো সেটা চ্যাপ্টারের মধ্যে কিছু পার্টিকুলার টপিক বা কোনো স্পেশাল টপিক যেটা তুমি বুঝতে অসুবিধা হচ্ছে তোমার, তো তুমি সেটা কমেন্টে লিখে জানাতে পারো। তো আমি চেষ্টা করব সেটার ভিডিও যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসা যায়, ঠিক আছে? কারণ আমি তো তোমাদের সাথে ইন্টারাকশান সেভাবে হয় না, আমার যেটা হয়, যেটা আমার মনে হয় আমি সেটার ভিডিও করি। তো তোমাদের যদি কিছু পার্টিকুলার টপিক সম্পর্কে আটকায়, ফিজিক্যাল সায়েন্স হোক বা লাইফ সায়েন্স, তো তোমরা সেটা জানাতে পারো। এমনিতে আমার যেটা ইচ্ছা আছে সেটা তো ক্লাস 9-এরটাকে মোটামুটি শেষ করে দেওয়া, এবং ক্লাস 10-এর আমি একটা ক্র্যাশ কোর্স লাইফ সায়েন্সের করাতে চাই। ওখানে যাই না ফিজিক্যাল সায়েন্সটা সময় হবে কি না, তো দেখা যাক কি হয়। তো চলো শুরু করা যাক। আজকের টপিক হচ্ছে তাহলে কার্য। এবার প্রথম তাহলে কী জিনিস লাগে সেটা হচ্ছে কার্যের সংজ্ঞা লেখো। দেখবে বাড়িতে সবার বাবা মাই বলে যে আমার মেয়ে, আমার ছেলে কিছু কাজ করে না, বা এমনি একদম ডাইরেক্ট তোমাকেই হয়তো বলে যে বসে বসে শুধু অন্ন ধ্বংস করছে, কোনো কাজকর্মের নাম নেই। তার বাবা মায়েদের কাছে কি, যে যদি তুমি একটু চলাফেরা করো, একটু গিয়ে কিছু মাকে হেল্প করে দিয়ে এসো, তাহলে বাবা মারা ধরে যে হ্যাঁ, তবুও তুমি কিছু কাজ করছো। চুপচাপ বসে থাকলে তোমাকে হচ্ছে কাজ করার মধ্যে ধরে না, কি হয়তো বাড়িতে। তো এখানেও ব্যাপারটা হচ্ছে সেই যে কার্য আমি কাকে বলবো। ধরো এখানে হচ্ছে একটা বস্তু আছে, এটা ধরো বস্তুটার একটা তলের ওপর রাখা আছে। এবার বস্তুটাকে আমি কি করছি, আমি এটার ওপর একটা বল প্রয়োগ করছি, ঠিক আছে? তো বল প্রয়োগ করার ফলে কি হচ্ছে, বস্তুটাকে ঠেলার ফলে বস্তুটা হলোটা কি, এটা ধরো বস্তুটার একটা পজিশান ছিল, এটা ধরো এ পজিশান, তো ওটা কি হলো, ওটা সরে গিয়ে ওটা কোথায় চলে এলো, ওটা একটা বি পজিশানে চলে এলো, ঠিক আছে? তো কার্যের সংজ্ঞাতেই ওটা বলছে যে যদি কোনো বস্তুকে আমি বল প্রয়োগ করি এবং বলের প্রয়োগ বিন্দু, অর্থাৎ আমি বলটাকে কোথায় প্রয়োগ করছি, এখানটায়, তো এই তলটা যদি প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে, অর্থাৎ প্রয়োগ বিন্দুটা এখন কোথায় চলে এসছে, এখানে, তো তার প্রয়োগ বিন্দুর যদি স্মরণ ঘটে, স্মরণের কথা সোজা কি, যে কোনো প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের মধ্যে যদি কোনো দূরত্ব থেকে থাকে, তো সেটাকে আমরা ধরি হচ্ছে তার স্মরণ। তো বল প্রয়োগ করলে কোনো বস্তুর কি হচ্ছে, যে স্মরণ যদি ঘটে তাহলে আমরা সেটাকে কার্য বলি। কিন্তু একটা হচ্ছে শর্ত আছে। শর্তটা কি, যে এই যে স্মরণটা ঘটছে, এই স্মরণটা বলের অভিমুখের লম্ব দিক ছাড়া যে কোনো দিকে হলেই হলো। অর্থাৎ লম্ব দিকে যদি বস্তুর স্মরণ ঘটে, সেই ক্ষেত্রে আমি সেটাকে কার্য হিসেবে ধরবো না। সোজা উদাহরণ দিয়ে একটা বোঝাই। ধরো এটা একটা বল, এই বলটাকে আমি এইদিকে ধাক্কা দিলাম, তো ধাক্কা দেওয়ার ফলে বলটা হয়তো এইদিকে ছিটকে যেতে পারে, এখানটায় ধরো ছিটকে গেল বলটা এই দিকেও এগোতে পারে। বল একটু ছোট বড় হয়ে যাচ্ছে যদিও, কিছু মাইন্ড করো না। আবার তুমি এমন ধাক্কা দিলে বলটা বেঁকে গিয়ে এখানে চলে আসতে পারে, এলো। তো দেখো, তুমি বলটাকে ধাক্কা দেওয়ার ফলে
তুমি যদি দেখো এইদিকে তুমি প্রয়োগ করেছো এবং ও একটা নির্দিষ্ট দিকে বেঁকে যাচ্ছে, এবং তুমি যদি প্রত্যেকটার কোণ দেখো তো এটার একটা কোণ আছে, এইদিকে এই পুরোটার একটা কোণ, এটা 180 ডিগ্রি মানে এইটার সাথে, আর এই দিকে যে কোণটা হয়েছে এটা দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি। তো বলছেটা কি যে যদি আমি বলের প্রয়োগ করি, বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটলো, কিন্তু সরণটা কীরকম হবে, সেটা লম্ব দিক ব্যতীত সব দিকে হবে। অর্থাৎ আমি এই ক্ষেত্রে বলবো কার্য হয়েছে, আমি এক্ষেত্রে বলবো কার্য হয়েছে, কিন্তু যেহেতু এটা 90 ডিগ্রি হয়েছে তাই জন্য আমি এক্ষেত্রে বলবো যে এক্ষেত্রে কোনো কার্য হয়নি। বোঝাতে পারলাম আশা করি। তাহলে একটাই শর্ত যে বল প্রয়োগ করতে হবে, বলের প্রয়োগ বিন্দু সরণ হতে হবে, কিন্তু বলের অভিমুখটা যেন লম্ব দিক ব্যতীত অন্য যে কোনো দিকে হয়। ওকে, গেল। এবার হচ্ছে বল আমি কার্যের পরিমাপ কিভাবে বের করব। তো এর পরের যেটা টপিক সেটা হচ্ছে কার্যের পরিমাপ। তো কার্যের পরিমাপ আমার সংজ্ঞাতেই দেওয়া আছে যে কার্য আমি কি করে পাচ্ছি। তো কার্যকে কি হিসেবে লেখে, কার্যকে লেখে হচ্ছে ডাব্লু হিসেবে। কেন? কারণ কার্য মানে হচ্ছে ওয়ার্ক, তো ওয়ার্কের ওখান থেকে ডাব্লুকে নিয়েছে। তো ডাব্লু সমান সমান কি কি আমি এখানে দুটো জিনিসেরই টার্ম উল্লেখ করেছি, একটা হচ্ছে তোমাকে বল প্রয়োগ করতে হবে এবং বলের সাথে সাথে বস্তুটার কি হবে, সরণ ঘটবে। তো বল ইন্টু সরণ, কার্য সমান সমান বল ইন্টু সরণ, বা এটাকে যদি মানে তুমি অক্ষর বা চিহ্ন দিয়ে প্রকাশ করতে চাও, ডাব্লু সমান সমান এফ ডি। এফটাকে ক্যাপিটালেও লিখতে পারো, অসুবিধা কিছু নেই। তো এফ ফর এখানে কি, এফ ফর হচ্ছে ফোর্স, ফোর্স মানে হচ্ছে বল, এবং ডি ফর ডিসপ্লেসমেন্ট বা সরণ, একই জিনিস। তো তাহলে কার্য সমান সমান বল ইন্টু সরণ, এই যে জিনিসটা রয়েছে এটাই হচ্ছে আমার বেসিক ফর্মুলা। এখান থেকে কি হয়, প্রশ্ন আসে বিভিন্ন রকম, তোমাকে কার্য দিয়ে দিল, সরণ দিয়ে দিল, বলের পরিমাপ বার করতে দিতে পারে, বল দিয়ে দিল, সরণ দিয়ে দিল, কার্যের পরিমাপ বার করতে দিতে পারে। তো এরকমভাবে প্রশ্ন আসে। এটা তো একটা গেল। আরেকটাও হচ্ছে ব্যাপার আছে। এবার দেখো, এটা তো হচ্ছে যদি আমার স্ট্রেট লাইনে যেরকম আমার এই যে প্রথম ক্ষেত্রে যখন আমি বস্তুটাকে ঠেললাম বস্তুটা এগিয়ে গেল, কিন্তু যদি আমার নেক্সট ক্ষেত্রে হয়, অর্থাৎ এরকম ব্যাপার, বা আমি ধরো এমন জিনিসটা মানে একটা সরণ, কি সরণ মানে হচ্ছে তার প্রাথমিক আর অন্তিম যে অবস্থান তার মধ্যবর্তী দূরত্বটাকে সরণ বলে। ধরো একটা বস্তু এইরকমভাবে তুমি এটাকে এমন ঠেললে, ধরো এইদিকে ঠেলছো, বস্তুটাকে ঠেলার ফলে বস্তুটা এইরকম এসে একটুখানি এরকমভাবে বেঁকে গেছে, তাহলে সরণ আমি কোনটাকে ধরবো, সরণ আমি ধরবো এই দূরত্বটাকে, এইখানে যেই দূরত্বটা ছিল, কারণ ও যেহেতু এইখানটা বেঁকেছে, এখানটা তো কাউন্ট হবে না, কাউন্ট কোনটা হবে, প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থানটা। তাহলে এক্ষেত্রে কি হলো, ও একটা কোণ তৈরি করলো, তাই তো, ওর প্রয়োগ বিন্দু ছিল এই দিকে লম্ব বরাবর, আর ও সরে গেল এই দিকে, সুতরাং ওর একটা কোণ তৈরি হলো, ঠিক যেরকম এখানে একটা কোণ তৈরি হয়েছিল। তো যদি এরকম কোণ তৈরি করে আমার সরণটা ঘটে, সেক্ষেত্রে আমি কি লিখব, তো সেক্ষেত্রে কার্য সমান সমান কি, কার্য সমান সমান হচ্ছে এফ ইন্টু ডি ইন্টু কস থিটা। এখানে এফটা কি, এফটা হয়ে যাচ্ছে বল, ডিটা হয়ে যাচ্ছে সরণ, আর কস থিটার মান কস থিটাই। এখানে থিটাটা কি, থিটাটা হচ্ছে সেই অ্যাঙ্গেলটা, ধরো এই যে এখানে সরে গিয়ে ধরো এটা একটা 30 ডিগ্রি কোণ করেছে, তাহলে এখানে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কস 30 ডিগ্রি। ওকে, এখানে কস 30 ডিগ্রি যদিও মানে যা মান দেবে সেরকম বসাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কার্যের আর একটা পরিমাপ করার বিষয়। দুটোই পরীক্ষায় আসে, কখনো কখনো পরীক্ষায় তোমাকে এরকম মানে কোন মেনশন করেও হচ্ছে প্রশ্ন আসে, যেরকম তোমাকে এরকমভাবে প্রশ্নটা দিল যে ধরো বললো যে 5 কিলোগ্রাম ভরের একটা বস্তুকে তুমি 5 মিটার ওপরে তুলেছো, তাহলে তুমি কতটা কার্য করলে। তো একটা তুমি মানে কোনো বস্তু আছে ইয়েতে, সেই বস্তুটাকে তোমার মানে তার মানে কত মিটার মানে কোনো কিছুকে কি হয় তোমার হচ্ছে ওপরে তুলতে গেলে সেক্ষেত্রে তোমার হচ্ছে তো সে কস থিটা দিয়ে সেটাকে তোমার গুণ করতে লাগে। তো যাকে তো এরকম কিছু কিছু হচ্ছে তোমার প্রশ্ন দিতে পারে, তোমাকে অ্যাঙ্গেলটা মেনশন করে দিতে পারে, তো সেক্ষেত্রে তখন কস থিটার মানটা লাগবে। এবার হচ্ছে কস থিটার মান, যেহেতু আমরা ক্লাস 9-এ ত্রিকোণমিতির সম্পর্কে সেরকম খুব একটা আইডিয়া আমাদের দেওয়া নেই, তো তাই জন্য আমাদেরকে যেটা করতে হবে, কস থিটার মান আমাদেরকে হচ্ছে জানতে হবে, বেশি লাগবে না, সেটা হচ্ছে cos 0, cos 30
cos 45, cos 60 আর cos 90। এই হচ্ছে তোমার 5টা মান লাগবে, ঠিক আছে। এবং এগুলোর মান হচ্ছে নির্দিষ্ট, মানে তোমাকে যদি cos 30 বলে তার মান হচ্ছে একটা নির্দিষ্ট মান রয়েছে। তো মানগুলো একটুখানি হচ্ছে দেখে নিই। cos 0-র মান কি? cos 0-র মান হচ্ছে 1, ওকে। cos 30-র মান কি? cos 30-র মান হচ্ছে √3/2। পরীক্ষায় আসার চান্স এটাই হচ্ছে বেশি, কারণ এটার হচ্ছে মানটা একটু টেরা ব্যাঁকা, ঠিক আছে। তো এটা cos 45-এর মান কি? হচ্ছে 1/√2, এটাও এলে আসতে পারে। আর cos 60-র মান কি? cos 60-র মান হচ্ছে হাফ, ঠিক আছে। এই তিনটে যে মান রইলো, এই তিনটে মান হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। cos 90 মানে কি? এই যে বললাম 90 মানে এই দুজনের মধ্যের কোণ যদি 90 ডিগ্রি হয়। কিন্তু এবার প্রশ্ন করতে পারো 90 ডিগ্রি মানে তো তুমি মানে বললে যে কাজ হয় না, ওখানে কাজ হয় না। কেন কাজ হয় না? এবার দেখো, cos 90-র মান হচ্ছে 0। তাহলে এই যে কেন এখানে কার্য হয় না তার কারণটা আমি এখান দিয়ে প্রুফ করতে পারি। কার্য মানে কি? বল ইন্টু সরণ ইন্টু cos থিটা। তো বল, ধরো বলের একটা মান রইলো, সরণের একটা মান রইলো, আর cos থিটার জায়গায় আমার কি হবে? cos 90 ডিগ্রি হবে, যদি আমার এই 90 ডিগ্রির মানটা হয়। আর 90 ডিগ্রি মানে কি? 0। তাহলে কোনো কিছুর সাথে যদি আমি 0 গুণ করি তাহলে কি হয়ে যাবে? টোটালটাই আমার 0 হয়ে যাবে, তাহলে কার্য কি হয়ে যাবে? পুরো শূন্য হয়ে যাবে। ওই জন্য কি হয় তোমার হচ্ছে মানে cos 90 ডিগ্রি যদি হয় বা লম্বভাবে যদি তোমার ক্রিয়া করে, সেক্ষেত্রে আমরা মানে ধরে নিই কোনো কার্য হয় না। তার কারণটা হচ্ছে এটা। তাহলে cos-এর এই 5টা মান হচ্ছে লাগবে। cos 90 আর cos 0 এই দুটো মান মনে রাখবে। যেটা 0 সেটার মান হচ্ছে 1, আর যেটা 90 সেটার মান হচ্ছে 0। আর মাঝখানের তিনটের মান কিন্তু একটুখানি মানে মাথায় ঢুকিয়ে রাখতে হবে, পরীক্ষায় কিন্তু দিলেও দিতে পারে, ওকে। তাহলে এই দুটো হচ্ছে ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে অঙ্ক আসে। অঙ্ক আমরা করব একটু পরে। এখন আমরা প্রথমে যেটা করব, তাহলে আমাদের এই জিনিসটা হয়ে গেল। এবার আমরা পড়ব কার্যের রাশি কি, কার্যের একক কি। তো যদি কিছু এটা লেখার থাকে মানে এখান থেকে তো নোট করার, তাহলে জিনিসটাকে একটু মানে পজ করে দাও, করে হচ্ছে জিনিসটা একটু লিখে নাও, ওকে। তো চলো আমরা নেক্সট টপিকে আসি, কার্যের রাশি। কার্য কী ধরনের রাশি? তো কার্য যদি দেখো, কার্য অ্যাকচুয়ালি কি হচ্ছে? বল ইন্টু সরণ, F ইন্টু ডি। বল কী ধরনের রাশি? বল হচ্ছে একটা ভেক্টর রাশি। এদিকে সরণও কী ধরনের রাশি? সরণও হচ্ছে ভেক্টর রাশি। কিন্তু দুটো ভেক্টর রাশির গুণফল সবসময় কি হয়ে যায়? একটা স্কেলার রাশি হয়ে যায়, ঠিক আছে। সেই কারণে আমার যে কার্যের একক, কার্যের একক কী হয়ে যাবে? কার্যের একক হয়ে যাবে স্কেলার রাশি, সরি কার্যের একক বলছি, কার্যের রাশি যেটা সেটা হয়ে যাবে স্কেলার রাশি। তো কেন? কারণ হচ্ছে এখানে বল এবং সরণ দুজনেই ভেক্টর রাশি, আর কার্য হলো বল এবং সরণের গুণফল। তো দুটো ভেক্টর রাশির গুণফল হচ্ছে এখানে স্কেলার রাশি হয়ে যাবে, ঠিক আছে। এবার কি আসবে? কার্যের রাশি গেল, এবার কার্যের যেটা লাগবে সেটা হচ্ছে কার্যের মাত্রা কি। তো কার্যের মাত্রা বের করার নিয়ম কি? আমি বলেছি সবসময় মাত্রা বের করতে গেলে সেটাকে সবথেকে ছোট এককে হচ্ছে ভেঙে নাও, ভেঙে নিয়ে সেটাকে হচ্ছে তার মাত্রা বসাতে থাকো। তো কার্যের মাত্রাকে, কার্যকে আমি কিভাবে প্রকাশ করছি? বল ইন্টু সরণ। বলের মাত্রা কি? বলের মাত্রা যদি ডাইরেক্ট মনে থাকে তাহলে খুব ভালো, আর যদি না মনে থাকে সেক্ষেত্রে আমাদের অন্য রাস্তা দেখতে হবে। তো বলের ডাইরেক্ট যদি মাত্রা বের করতে চাও সেটা হচ্ছে মানে যদি মুখস্থ রাখতে পারো তাহলে ভালো, সেটা হচ্ছে ml T⁻², ঠিক আছে। আর এইদিকে সরণের একক কি? সরণ মানে কি? সরণ একটা দৈর্ঘ্য, তুমি এক যে প্রাথমিক বিন্দু আর অন্তিম বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তাহলে সরণের মাত্রা কী হবে? শুধু এল হবে। তাহলে কার্যের মাত্রা কি দাঁড়াবে? m, এলটা দুটো যেহেতু গুণ হচ্ছে তাহলে L⁻², আর হচ্ছে T⁻², ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে আমার কার্যের মাত্রা, ঠিক আছে। এবার যদি ব্যাপার হচ্ছে যদি বলের মাত্রা আমি ইনকেস না মনে পড়ে, বলকে আবার কিভাবে লেখে? বলকে লেখে হচ্ছে P = কি? আমরা ওই নিউটনের গতিসূত্রের ওখানে পড়েছিলাম P = mf। তো ওখানেও m এর মান আর f এর মান যদি বসিয়ে দাও, আমি এখানে একটুখানি যখন পড়ছো তখন কি হবে একদম পুরোপুরি ভালোভাবে পড়ো। তো বলকে আমি কিভাবে লিখি? বল মানে কি ছিল? ফোর্স। ওটাকে আমি P দিয়ে লিখতাম, P = যেটা লিখতাম হচ্ছে mf।
এম এফ, এটাকে এখনকার বই তার এফ লেখে না, এম এ লেখে অ্যাকচুয়ালি, এফ ইজিক্যাল টু এম এ, রাইট, এটা লেখে। তো এম ফর এখানে যেটা হচ্ছে ভর, তাই তো, আর এ ফর হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। তো ভরের একক কি, ভরের যে মাত্রা সেটা এম, আর ত্বরণ কি, ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার, বেগের হচ্ছে এল টি -1 ইন্টু, মানে হচ্ছে আরেকটা কী হয়, ইন্টু নয়, বাইতে কী হয় আরেকটা টি হয়, তাহলে এল টি -2, তাই জন্য দুটো যদি আমি একসাথে গুণ করি কি দাঁড়াবে, এম এল টি টু দি পাওয়ার -2। তো এটা হয়ে যাচ্ছে বলের একক, বলের সাথে কি করেছি আমি, সরণ গুণ করেছি, তো এটা হয়ে যাচ্ছে আমার কার্যের একক। ওকে, তাহলে মাত্রাটাও সর্ট আউট হয়ে গেল। এবার যেটা সেটা হচ্ছে একক। তো কার্যের একক কি, তো কার্যেরও একক যখন আমরা বের করব, একক সবসময় কি হচ্ছে, দুটো প্রসেসে যাবে, একটা হয়ে যাবে এসআই পদ্ধতি, একটা হচ্ছে সিজিএস পদ্ধতি। তো এসআই পদ্ধতিতে কার্যের যে একক তাকে বলা হয় হচ্ছে জুল, খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে জুল, এক জুল কাকে বলে। ওকে, তো জুলকে আরেকটাভাবে আমরা লিখতে পারি, এটাকে লিখে হচ্ছে 1 নিউটন মিটার। এখানে এবার তুমি বলতে পারো নিউটন মিটার কেন, নিউটন কিসের একক, বলের একক, আর কার্য মানে কি, বল ইন্টু সরণ, তাহলে এটা হয়ে যাচ্ছে বল, আর এম ফর কি, মানে মিটার, যেটা হচ্ছে এটা দৈর্ঘ্যের একক, সেটা হচ্ছে সরণ। তাহলে ওই জন্য 1 জুল সমান সমান 1 নিউটন মিটার। এবার তোমাকে প্রশ্ন দেয় 1 জুল বলতে কি বোঝো। 1 জুল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমি যদি 1 নিউটন বল প্রয়োগ করি, বল প্রয়োগ করলে কি হচ্ছে, বল প্রয়োগে যদি আমার সরণ 1 মিটার হয়, বলের যে অভিমুখ সেই অভিমুখে যদি সরণ 1 মিটার হয়, তাহলে বলা হয় যে মোট কৃতকার্যের পরিমাণ হচ্ছে 1 জুল। ওই জন্য 1 জুল সমান সমান 1 নিউটন মিটার, অর্থাৎ 1 নিউটন বল প্রয়োগ করলে 1 মিটার সরণ হচ্ছে। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমার এসআই পদ্ধতি। এবার আসে সিজিএস পদ্ধতিতে একক কি, সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে আর্গ। নতুন টার্ম দুটোই হচ্ছে মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এবার আর্গকে কিভাবে প্রকাশ করে, শুধু এখানে কি করব, নিউটনের সিজিএস করব, মিটারের সিজিএস করব, তাহলে এটা কি হবে, 1 ডাইন সেন্টিমিটার। ওকে, তাহলে আর্গের সংজ্ঞায় কি বলবো, আর্গের সংজ্ঞায় যেটা বলতে হবে সেটা হচ্ছে 1 ডাইন বল প্রয়োগ করেছি, বল প্রয়োগ করার ফলে কতটা সরণ হয়েছে, 1 সেন্টিমিটার সরণ হয়েছে। যদি সেরকম হয় তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি মোট কৃতকার্যের পরিমাণ হচ্ছে 1 আর্গ। ঠিক আছে, বোঝাতে পারলাম। এবার যেটা আসে সেটা হচ্ছে জুল আর আর্গের মধ্যে সম্পর্ক কি। তো এটা একদম হচ্ছে মুখস্থ করে নিতে পারো, আর যদি না মুখস্থ থাকে সেক্ষেত্রে হচ্ছে একটু ভেঙে ভেঙে দেখাতে হবে। কখনো কখনো পরীক্ষায় আসে একটু পাকামি করে, যেটা হচ্ছে যে জুল এবং আর্গের সম্পর্কটি দেখাও, এবং দিয়েও তোমাকে হচ্ছে মানে 2 নম্বর দিয়ে দিল। 1 নম্বর থাকলে তুমি জাস্ট লিখে দিলেই চলে যায়। তো অ্যাকচুয়ালি কি হয়, 1 জুল সমান সমান 10⁷ আর্গ। এই জিনিসটা একদম মুখস্থ রাখতে হবে। ওকে, এবার হচ্ছে জিনিসটাকে আমি বার করব কি করে। সোজা কথায় কি, 1 জুল মানে কি, 1 নিউটন মিটার। আমাকে কনভার্ট কিসে করতে হবে, ডাইন সেন্টিমিটারে, তাই তো। তাহলে 1 নিউটন থেকে কত ডাইন হয়, আমরা এটা আবার হচ্ছে নিউটনের গতিসূত্রতে পড়েছিলাম। তাহলে 1 নিউটন সমান সমান, আমি মনে আছে কিনা জানি না, 10⁵ ডাইন ছিল। ওকে, আর 1 মিটার সমান সমান তাহলে কত সেন্টিমিটার, 1 মিটার সমান সমান হচ্ছে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার মানে এটাকে যদি আমি 10⁻এ করি তাহলে হচ্ছে 10⁻, মানে 10 স্কোয়ার। ঠিক আছে, এবার পুরোটাকে যদি আমি একসাথে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, 10⁻, এখানে 5, আর এখানে হচ্ছে মানে 100, মানে কি 100টাকে আমি অন্যভাবে লিখতে যেটা পারি, আমি একদম এখানটা মুছেই দিই, সুবিধা হবে। তো ওটাকে আমি কিভাবে লিখতে পারি, লিখতে পারি হচ্ছে 10⁻² এটা, তার মানে 10⁷
ডাইন সেন্টিমিটার, আর ডাইন সেন্টিমিটার মানেই কি হচ্ছে আর্গ, তাহলে 10⁻7 আর্গ, এটা হচ্ছে আর্গ ইংলিশে লেখে। ওকে, তো তাহলে আমি প্রমাণ করে দিতে পারলাম 1 জুল = 10⁻7 আর্গ। তো পরীক্ষায় এটাও আসে, প্রমাণ করে দিতে অনেক সময় চায়। ওকে, এবার হচ্ছে আমরা যেটায় আসব সেটা হচ্ছে যে বলের পক্ষে কার্য আর বলের দ্বারা কার্য বলতে কি বোঝানো হয়। তো এবার হচ্ছে নতুন জিনিস, সেটা হচ্ছে মানে কার্যের তুমি বলতে পারো এটা একটা টাইপ কাইন্ড অফ, যেটা কত রকম মানে প্রকারভেদ একটা তুমি বলতে পারো। একটা হচ্ছে বলের দ্বারা কার্য, সরি আমি ভুল বললাম, একটা হচ্ছে বলের দ্বারা কার্য, একটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। তো বলের দ্বারা কার্য জিনিসটা কি, বা বলের পক্ষে কার্য কথাটার মানে কি? তো একটা হচ্ছে বলের পক্ষে কার্য, একটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। ওকে, তো বলের পক্ষে কার্য খুব সোজা কথায় হচ্ছে কোনো বস্তুকে আমি বল প্রয়োগ করছি, এই ধরো বস্তুর ওপর আমি বল প্রয়োগ করছি। তো বল প্রয়োগ করার ফলে ওটা কি হচ্ছে, আমি যেদিকে বল প্রয়োগ করছি অর্থাৎ আমার বলের যে অভিমুখ, সেই অভিমুখেই যদি ওর সরণটা ঘটে, ঠিক আছে, তখন বলা হয় বলের পক্ষে কার্য বা বলের দ্বারা কার্য করা হয়েছে। একে কি কার্য বলে? একে বলা হয় পজিটিভ বা ধনাত্মক কার্য। তাহলে আবার একবার বলি যে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বলের প্রয়োগবিন্দুর সরণ যদি বলের অভিমুখে হয়, আমি বল যেদিকে ক্রিয়া করছি বলের সরণও যেন যদি সেই দিকে যদি হয়, তাহলে আমি বলবো সেটা বলের পক্ষে কার্য। এর উদাহরণ কি? উদাহরণ মাঝে মাঝে আসে, কখনো কখনো উদাহরণটা তুলে দিয়ে বলে এটা কী ধরনের কার্য। তো খুব সোজা কথা, এই যে যেরকম আমি বললাম, ধরো এটা একটা টেবিল বা এটা একটা ধরো যে কোনো একটা জিনিস, কোনো একটা পদার্থ, আমি পদার্থটাকে কী করলাম, এইদিকে যেদিকে ঠেললাম, ধরো আমি এটাকে পূর্ব দিকে ঠেলছি, তো জিনিসটাও কী হলো, পূর্ব দিকে গেল, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে বলের পক্ষে কার্য। ঠিক আছে, বা আমি কোনো বস্তু যখন আমি মানে নিচের দিকে ফেলছি, ধরো আমি একটা বাড়ির ছাদে আছি, ছাদ থেকে আমি একটা কোনো বস্তুকে ফেলছি, মানে কি সেটা উপর থেকে নিচে ফেলছি, আমি এই দিকে বল মানে ক্রিয়া করছি, বা ওর যেটা হচ্ছে ইয়েতে হচ্ছে মানে, বা আমি যদি ওটাকে কিছু নাও ফেলি বা আমি যদি ধরে জাস্ট ছেড়ে দিই, তাহলেও কী হবে, ওর একটা সরণ ঘটছে, ও ওপর থেকে নিচে এসে পড়বে। এবং এক্ষেত্রে কোন বল ক্রিয়া করে? এক্ষেত্রে যেটা হচ্ছে অভিকর্ষ বল। অভিকর্ষ বল যেদিকে হচ্ছে, অভিকর্ষ বল কোন দিকেই কাজ করে? অভিকর্ষ বল সবসময় কী হয়, পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। তো এখানেও যেটা হচ্ছে যে আমি যদি ওপর থেকে কোনো বস্তুকে ফেলি, সেই বস্তুটার কী হয়ে যাবে, যে অভিমুখটা সেটা হচ্ছে অভিকর্ষ বল যেদিকে, সেদিকেই হচ্ছে চলে যাবে। তো তখন এই ধরনের কার্যকে আমরা বলবো হচ্ছে বলের পক্ষে কার্য। ওকে, উদাহরণই আসে মেনলি, আর কিছু আসে না। এবার হচ্ছে বলের বিরুদ্ধে কার্য আমি কাকে বলবো? তো বলের বিরুদ্ধে কার্য মানে ঠিক অপোজিট জিনিস। আমি কোনো বস্তু আছে, ধরো এটা একটা বস্তুর আমি বল প্রয়োগ করছি এই দিকে, ঠিক আছে, আমার বল তো এইদিকে প্রয়োগ হচ্ছে, বস্তুর বলের এই দিকে হচ্ছে সরণ ঘটছে, ঠিক আছে। এই যে সরণটা হচ্ছে, এই সরণটা আমি যেদিকে বল প্রয়োগ করছি সেদিকেই সরণ হচ্ছে, তাহলে এটা আমার কী হচ্ছে, পজিটিভ বা আমার বলের পক্ষে কার্য হচ্ছে। কিন্তু কি বললাম, পৃথিবীর ঠিক অপোজিট দিকে, মানে পৃথিবীর অপোজিট দিকে বলছি, পৃথিবীর ঠিক কেন্দ্রের দিকে কি থাকে, হচ্ছে আমার অভিকর্ষ বল ক্রিয়া করে। তাহলে অভিকর্ষ বলের সাপেক্ষে, অভিকর্ষ বল কোন দিকে ক্রিয়া করছে, এই দিকে, অভিকর্ষ বলের সাপেক্ষে দেখো সরণটা কিন্তু অন্য দিকে হচ্ছে, অপোজিট দিকে হচ্ছে। তাহলে খুব সোজা কথায় কোনো বস্তুর ওপর বল মানে প্রযুক্ত বলের প্রয়োগবিন্দুর সরণ যদি বলের বিপরীত দিকে হয়, তাহলে কি বলা হয়, তাহলে বলা হয় বলের বিরুদ্ধে কার্য। এটার সোজা উদাহরণ কি, যদি তুমি কোনো বস্তুকে ওপরে তুলতে চাও, তুমি ধরো ওটাকে সিঁড়ি দিয়ে ওপরে তুলছো, বা মানে কোনো জিনিসকে এমনি ওপরে তুলছো, তাহলে তুমি কি করছো, তার নিচে মানে অভিকর্ষ বল সবসময় তার নিচের দিকে ক্রিয়া করে, তুমি জিনিসটাকে ওপর দিকে নিয়ে যাচ্ছ, তাহলে তখন কি হয়, অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য হয়। তোমাকে এরকম প্রশ্ন মানে ওই সেন্টেন্সটা তুলে দিতে পারে যে একটি বস্তুকে ওপরের দিকে তুললে তখন অভিকর্ষ বলের সাথে এই কার্যটি কীরূপ কার্য করে, তো তখন বলতে হবে যে এটা হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করে। ঠিক আছে, আবার দেখো, এই যে যখন আমি কোনো একটা বস্তুকে, এখানে বস্তুটা আছে, আমি এটাকে এইদিকে ঠেলছি, বস্তুটা সরে এই দিকে গেল, এটা কী ধরনের কার্য, বলের পক্ষে কার্য। কিন্তু এবার
আর একটা তোমার হচ্ছে ছোটোবেলায় পড়েছিলাম বা মনে আছে কিনা জানি না, আমাদের এই তলের সাথে বস্তুর যে এই যে সংলগ্ন যে অঞ্চলটা আছে, যখন তুমি কোনো বস্তুকে কোনো জিনিস মানে কোনো তলে রেখে যদি জিনিসটাকে ঠেলো, তখন কী হয়, তলের সাপেক্ষে ওরা একটা বিপরীতমুখী বল ক্রিয়া করে, যেটাকে বলে হচ্ছে ঘর্ষণ বল। তো ঘর্ষণ বলের সাপেক্ষে এটা আবার কিন্তু কি বিপরীত দিকে যাচ্ছে, ঘর্ষণ বল সবসময় এই দিকে ক্রিয়া করে, বিপরীত দিকে, মানে বস্তু যেদিকে মুভ করে তার অপোজিট দিকে, আর বস্তুর মুভমেন্টটা ওই দিকে হয়েছে, সরণটা, এক্ষেত্রেও এটা হয়ে যাচ্ছে ঘর্ষণ বলের বিরুদ্ধে কার্য। ঠিক আছে, তাহলে বলের বিরুদ্ধে কার্যও বোঝাতে পারলাম। দুটোর মধ্যে পার্থক্য আসার চান্স সেরকম নেই, জাস্ট উদাহরণগুলোই আসে। এবার হচ্ছে তোমাকে মানে প্রশ্ন যেটা দেয় সেটা হচ্ছে কার্যহীন বল বলতে কী বোঝো। এখানে সবথেকে ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তো হোয়াট ইজ কার্যহীন বল, বা এটার ইংলিশ হচ্ছে নো ওয়ার্ক ফোর্স। তো সোজা কথা, এটার কখন কার্য হবে না, সোজা কথা তো কার্য তখনই হবে না যদি আমি বস্তুটাকে ঠেলে না সরাতে পারি। আমি কোনো বস্তুকে আছে প্রচুর বল প্রয়োগ করছি, ধরো একটা দেয়ালকে ঠেলছি, দেওয়ালটাকে ঠেললেই দেওয়ালটা কি চলে যাবে একটুখানি আমার ইচ্ছা মতো? তো যাবে না। তো দেয়ালটা কি হবে, সেই জায়গাতেই রইলো, দেয়ালটার কোনো রকম কোনো সরণ ঘটলো না। যদি সরণ না ঘটে তাহলে কি, আমি জানি ডাব্লিউ সমান সমান এফ ইন্টু ডি, তো ডি আর এফ ইন্টু ডি ইন্টু কস থিটা আমি লিখেই দিলাম পুরোটাই। তো ডি যদি আমার 0 হয়ে যায়, সরণ হচ্ছে না, তাহলেও কি হবে, টোটাল মানটা 0 হয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে কার্যহীন বল দুটো ক্ষেত্রে হতে পারে। একটা হয় কি, যদি বস্তুর ওপর বল প্রয়োগ করলেও তার সরণ যদি না হয়, তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, ডাব্লিউ সমান সমান 0 বা কার্য সমান সমান হয়ে যাবে 0। এটা একটা হলো। যেরকম কোনো ভারী বস্তুকে আমি যদি মানে তোমাকে এরকম প্রশ্ন দিও যে একটা দেওয়ালকে তুমি 10 নিউটন বল প্রয়োগ করে সরাচ্ছ, কিন্তু দেওয়ালটার কোনো হচ্ছে সরণ ঘটলো না, তাহলে তুমি কি কোনো কাজ করলে? তো সোজা কথা, আমি কোনো কার্য করলাম না, কারণ যেহেতু কোনো রকম কোনো আমি সরণ ঘটাতে পারিনি। এবার হচ্ছে সেকেন্ড, তাহলে একটা পয়েন্ট হচ্ছে সরণ না হলে, সেকেন্ড পয়েন্ট দ্বিতীয় শর্ত কি, যদি বলের প্রয়োগবিন্দুর সরণ বলের অভিমুখের লম্ব দিকে হয়, যেই কথাটা হচ্ছে সংজ্ঞাতে মেনশন করেছিলাম সেটাই, যে সরণ যদি অভিমুখের সাথে লম্বভাবে অবস্থান করে, তাহলে যদি লম্বভাবে অবস্থান করে তাহলে কি হয়ে যাবে, এই যে আমি তখন তোমাকে দেখাচ্ছিলাম যে এই ধরো জিনিস, আমি এই দিকে বল প্রয়োগ করেছি, বস্তুটা সরে গেছে হচ্ছে এরকম দিকে, তাহলে মাঝখানের যে তোমার অ্যাঙ্গেলটা কী হয়ে গেছে 90 ডিগ্রি। যদি 90 ডিগ্রি হয়ে যায়, cos 90 ডিগ্রির মান কি 0, তাহলে cos 90 ডিগ্রিরও যদি মান 0 হয়, টোটালটার মান কি হয়ে যাবে, টোটালটার মান 0 হয়ে যাবে। তো সেই কারণে সরণের অভিমুখের সাথেও যদি লম্বভাবে ক্রিয়া করে, সরণটা যদি অভিমুখের সাথে লম্বভাবে ক্রিয়া করে, তাহলেও কি হয়ে যাবে, বলটা কোনো কার্য করবে না। তাহলে দুটো হচ্ছে কাজ হলো। এবার এর একটা উদাহরণ কি, এর একটা উদাহরণ আছে। ধরো তুমি একটা বালতি নিয়ে তুমি এগোচ্ছ, তোমাকে মা বলছে যে বালতিটা নিয়ে আমার কাছে আয়, তো তুমি বালতিটা নিয়ে মায়ের কাছে যাচ্ছ, সোজা কথায়। তো তোমার সরণ কোন দিকে হচ্ছে, সরণ বলতে তুমি তো বালতিটাকে নিয়ে যাচ্ছ, তো তুমি বালতিটাকে তুলে ধরে নিয়ে যাচ্ছ, তো বালতিটা ধরো এটা হচ্ছে তুমি, ঠিক আছে, তো তোমার হাতে আছে হচ্ছে এটা একটা বালতি, ঠিক আছে, বালতির অবস্থা খুব খারাপ, তো তুমি জিনিসটাকে সরিয়ে নিয়ে যাচ্ছ, তো বালতিটা এখন এখান থেকে কোথায় চলে এসছে, এখানে চলে এসছে, ঠিক আছে, বালতিটা এখানে চলে এসছে, সরণ হলো। কিন্তু তুমি যদি ভালো করে দেখো, মানে তুমি বলটা কোন দিকে প্রয়োগ করছো, তুমি বলটা কিন্তু অভিকর্ষের বিপরীত দিকে প্রয়োগ করছো। এবার তোমার প্রশ্ন হলো কেন, তুমি কি বালতিটাকে ঠেলে নিয়ে যাচ্ছ, এই ধরো বালতি, তুমি কি বালতিটাকে এই রকমভাবে ঠেলে নিয়ে যাচ্ছ, তা তো নয়, তুমি বালতির এখানে হচ্ছে হাতটা ধরেছো, হাতলটা, তাহলে বল, বালতিটার একটা ওয়েট আছে, বালতির ওয়েটটা সবসময় কোন দিকে ক্রিয়া করে, নিচের দিকে, তুমি বলটা কোন দিকে প্রয়োগ করছো, ওপরের দিকে, তাই তো, তাহলে বল প্রয়োগ তোমার কোন দিকে হচ্ছে, ওপরের দিকে, তোমার সরণ কোন দিকে হচ্ছে, এই দিকে,
মানে তোমার বালতির, তাহলে তোমার কোণ কত হচ্ছে 90 ডিগ্রি। বোঝাতে পারলাম? তো এই রকম ক্ষেত্রে কি হয়ে যায় আমার, মানে তুমি এত কষ্ট করে একটা 10 কেজির বালতি নিয়ে তুমি মায়ের কাছে দিয়ে এলে, কিন্তু আমি তোমায় বলছি যে তোমার কোনো কার্য করা হলো না, তাহলে সেক্ষেত্রেও তুমি ঘরে বসে থাকলেও তোমাকে বলবে যে তুমি ঠুটো জগন্নাথ হয়ে বসে আছো, কোনো কাজ করছো না। তুমি এক বালতি যদি মায়ের কাছে কিছু হেল্প করতে এক বালতি জল তুলে দাও, তাহলেও তুমি কোনো কাজ করছো না। ঠিক আছে? তো এতে মাইন্ড করার কিছু নেই, বাবা মা এরকম বলতেই থাকে। যাকগে, তো একটা এটা হলো। তাহলে এটার একটা প্রশ্ন এরকম আসে যে এক ব্যক্তি যদি একটি সুটকেস নিয়ে অনুভূমিক তলে হাঁটে, সবসময় এটাই হচ্ছে ব্যাপার যে সোজাসুজি রাস্তায় হাঁটতে হবে। আমি যদি একটু ওপরের দিকে উঠি বালতি নিয়ে, তাহলে ব্যাপারটা একটু আবার আলাদা হয়ে যাবে। কিন্তু মানে আমাকে সবসময় কী হবে, অনুভূমিক তলে হাঁটতে হবে, মানে সোজাসুজি হাঁটতে হবে। সোজাসুজি হাঁটলেই কী হবে, সরণ এদিকে হবে কিন্তু আমার বল ওপর দিকে হচ্ছে। তাহলে যদি এরকম হয় তাহলে কি হবে, এটা কৃতকার্য। তোমাকে বলবে যে কোনো একটা ব্যক্তি সুটকেস নিয়ে হাঁটলে অনুভূমিক তলে, এক্ষেত্রে কি কোনো কার্য হয়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ওকে, তাহলে সেক্ষেত্রে কোনো কার্য হয় না। কেন হয় না আমি বলে দিলাম। ওকে, তো এই গেল হচ্ছে ওভারঅল কার্য। এবার কার্যের সাথে কিছু রিলেটেড হচ্ছে কোয়েশ্চেন আসে, মানে অঙ্ক, দু একটা অঙ্ক করে দিচ্ছি। সেটা তোমাকে একটা প্রশ্ন দিতে পারে যে কোনো বস্তুর ওপর হচ্ছে 50 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এন যখনই থাকবে সেটা হচ্ছে নিউটন। নিউটন সবসময় কিসের একক? বলের একক। তো বল হচ্ছে 50 নিউটন এবং বল প্রয়োগ করার ফলে কি হয়েছে, তোমার হচ্ছে সরণ ঘটেছে। সরণটা কত বলছে তোমার? 10 মিটার হচ্ছে সরণ ঘটেছে। তাহলে তোমাকে বলতে হবে কৃতকার্যের পরিমাণ কত। তাহলে কার্য সমান সমান আমি কি বললাম, কার্য সমান সমান হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে বলের মানও দেওয়া আছে 50, এখানেও মিটার। অনেক সময় পাকামি যেটা করে, ধরো তোমাকে এখানে মিটার না দিয়ে তোমার এখানে এটা দিয়ে দিল হচ্ছে সেমি, সরণ হয়েছে 10 সেমি। তাহলে এক্ষেত্রে দেখো এটা হয়ে যাচ্ছে এসআই একক, কিন্তু এটা হয়ে যাচ্ছে আমার সিজিএস একক। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমার সিজিএসকে কনভার্ট করতে হবে হচ্ছে এসআইতে, বা এসআইকে কনভার্ট করতে হবে সিজিএসে। তো সেক্ষেত্রে ধরো আমি এটাকে সেমি ধরেই করছি, তাহলে এটা হচ্ছে 50 নিউটন। সেমিকে আমি কোথায় নিয়ে যাব, তাহলে মিটারে নিয়ে যাব। তাহলে 10 সেমি সমান সমান কত? 0.1 মিটার। ঠিক আছে, তাহলে এটা হবে 0.1। তো 0.1 দিয়ে গুণ করলে এটা দাঁড়াবে হচ্ছে 5 নিউটন মিটার। নিউটন মিটার মানে কি? 5 জুল। তাহলে কত কার্য করেছে? 5 জুল কার্য করেছে। তো একটা এরকম দিতে পারে। এবার তোমাকে আরও মানে একটা তোমায় কোশ্চেন দিল যে তোমার হচ্ছে ধরো বলল 10 কেজি কোনো ভরের বস্তু আছে। ঠিক আছে, এটা কিন্তু তোমায় যেটা বলছে তোমার ভর বলছে। ওকে, 10 কেজি ভরের বস্তুকে তুমি কি করছো, একটা উচ্চতায় তুলছো। ঠিক আছে, উচ্চতাটা মানে উচ্চতায় তোলা মানে কি, ধরো তোমার জিনিসটা এখানে আছে, বস্তুটা, তুমি বস্তুটাকে এখানে তুলছো, তার মানে এটাও তোমার একটা সরণই হচ্ছে। তো তোমার তাহলে সরণ তোমাকে বলে দিচ্ছে যে তুমি বস্তুটা কত উঁচুতে তুলেছো, তুমি বস্তুটাকে 5 মিটার উঁচুতে তুলেছো। তাহলে এক্ষেত্রে কৃতকার্য কত? এক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, তোমাকে ভর দিয়েছে, সরণ দিয়েছে, কোথাও বল দেয়নি। এবার আমাকে তাহলে এক্ষেত্রে কী বার করতে হবে, আমাকে এক্ষেত্রে হচ্ছে অভিকর্ষ বল বের করতে হবে। অভিকর্ষ বল আমি কিভাবে পাই? অভিকর্ষ বল পাই যদি আমি কোনো ভরের সাথে হচ্ছে অভিকর্ষজ একক দিয়ে, অভিকর্ষজ ত্বরণ দিয়ে হচ্ছে গুণ করি। তার মানে এটার সাথে, আর অভিকর্ষজ ত্বরণ কত? অভিকর্ষজ ত্বরণ এটার একদম ফিক্সড মান আছে, এটার মান হচ্ছে 9.8। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি ভর হচ্ছে আমার 10 কেজি। তাহলে এফ সমান সমান বা বল সমান সমান কি? এই বলটা কি বল? অ্যাকচুয়ালি এটা হচ্ছে অভিকর্ষ বল। ঠিক আছে, তো বল সমান সমান কি? তাহলে হচ্ছে 10 ইন্টু 9.8। কারণ কি, আমি বল বের করতে হলে কিভাবে বের করব, হচ্ছে এম ইন্টু জি। জি ফর কি? অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। তাহলে 10 ইন্টু 9.8, 10 ইন্টু 9.8টা তাহলে কী হয়ে গেল, আমার বল হয়ে গেল। তাহলে আমি বল পেয়ে গেলাম। তাহলে এটার কত হবে? এটা হয়ে যাবে হচ্ছে তোমার 98। ঠিক আছে, 98 কি এটা? এবার দেখো বলের ইয়ে করবো, এটাকে আর কেজি কিন্তু রাখা যাবে না, এটা তখন কী হয়ে গেল, আমার নিউটন হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার বল হয়ে গেল 98 নিউটন। সরণ কত হয়েছে? 5 মিটার। তাহলে আমি এবার বলতে পারবো কার্য কত হয়েছে। তাহলে কার্য কত হয়েছে?
সেটা হচ্ছে 98/5। এবার তুমি চাইলে বলতে পারো যে আমার এক্ষেত্রে যদি তুমি তুমি ওটা cos থিটা দিয়েও করতে পারো। তো এক্ষেত্রে cos থিটাটা কী হবে, তোমার হচ্ছে তুমি এইখানে তোমার বস্তুটা ছিল, তুমি যেদিকে প্রয়োগ করেছো বল সেদিকেই গেছে তোমার ইয়েতে, তো জিনিসটা তোমার cos থিটা যেটা, সেই cos থিটাটার মান যেটা হয়ে যাচ্ছে 0। cos থিটা 0 মানে cos থিটা cos 0 মানে হচ্ছে 1, তো এটা ইন্টু 1ও তুমি লিখতে পারো। তবে আমার মতে যদি না কোণের মান থাকে, কোণের উল্লেখই করার দরকার নেই, এফডিতেই ছেড়ে দেবে। তাহলে 98/5, যেটার মান তোমার হচ্ছে 490 জুল। ওকে, বোঝা গেল? তো এইরকম কিছু অঙ্ক আসে, তো এই ভরের দিয়ে অঙ্কটা কিন্তু একটু ইম্পর্ট্যান্ট। এমনি তো সোজাসাপটাই অঙ্ক আসে। তো এই গেল হচ্ছে আমার ওভারঅল কার্য। নেক্সট দিন আমরা ক্ষমতা পড়বো। ওকে, থ্যাংক ইউ।